বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাথা দেবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন শিল্পোদ্যোক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতিক কামাল জামান মোল্লা এবং আমার ডানে রয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। তথ্য উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে মাহফুজ আলম যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে আছে, আগামী কয়েক মাসের মধ্যেই সেই সংঘাত দেখতে পাবেন এবং এর সঙ্গে যদি ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয়, ধর্মীয় ইস্যু যুক্ত হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে বাংলাদেশের পরিস্থিতি। মিস্টার কামাল জামান মোল্লা, আপনার কাছে কী মনে হয়, রাজনৈতিক দলগুলো কি সংঘর্ষের জন্য মুখিয়ে আছে বা সেরকম কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে? আপনাকে ধন্যবাদ জিল্লু ভাই এবং আমাদের অভিজ্ঞ আলোচক। আপনি যে কথাটা বললেন এটা অতি সত্যি কথা। তার একটি নমুনা গত সপ্তাহে আমরা দেখেছি যে কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে পরপর সিরিজ আগুন লেগে যে দুর্ঘটনাগুলো হলো, চিটাগাং ইপিজেড, আমাদের মিরপুরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেভাবে মানুষগুলো মারা গেল, সবচেয়ে বড় আকার ধারণ করে যেটা ঢাকা এয়ারপোর্টে যেই আগুনটা দিলেন তারা পরিকল্পিতভাবে। সেখানে আমরা দেখেছেন ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে আমরা দেখেছেন যারা এটা কাজগুলো করেছেন, অপারেটর করেছেন, কোনো একটি লোক কোনো এয়ারপোর্টের ভিতরেও যে আমাদের ফায়ার সার্ভিস আছে তাদেরকে দিয়েও কোনো রকম সহায়তা করেন নেই এটাকে নিবারণের জন্য। মানে এটা পরিকল্পিত ছিল। এটা যে আমাদের $1 বিলিয়ন কথা বলা হয়েছে, ক্ষতি হয়েছে, এটা তার প্ল্যান ছিল পুরো এয়ারপোর্টটাকে শেষ করে দেওয়া, তার সে পরিপূর্ণ করতে পারেনি। তো এইটা আমাদের একটা প্ল্যান চালাচ্ছে। আপনারা জানেন যে নির্বাচন যদি এই দেশে হয়ে যায় তো সুন্দর দেশটা ভালোর দিকে আগাবে, দেশ সুন্দর দিক নির্দেশনা চলবে, দেশ আবার উন্নতি হবে। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের ফ্যাসিস্ট সরকার যে শেখ হাসিনা পালিয়েছেন বাংলাদেশ থেকে গণহত্যা করে, সে কোনোদিনই চায় না বাংলাদেশ ঠিকভাবে চলুক, সুন্দর একটি নির্বাচন হোক, বাংলাদেশ ভালোভাবে যাক। কারণ সে সেটা চাইলে বাংলাদেশে গণহত্যা সে করতেন না। আমাদের এই প্ল্যানগুলো কিন্তু বর্তমান সরকারও কিন্তু শক্ত হাতে দমন করতে পারেননি। বর্তমান সরকার যদি শক্ত হাতে এই সময়টাকে ধরতেন এতগুলো ঘটনা ঘটতো না। আমি মনে করি বর্তমান সরকারের অনেক ব্যর্থতা আছে। তারা শুধু সময়কে ক্ষেপণ করার জন্যে এই সময়টাকে আরও দীর্ঘভাবে কীভাবে সময় থাকা যায়, তারা শুরু থেকেই এই চেষ্টা করে আজকে বাংলাদেশের এই অস্থিরতার পিছনে তাদের দুর্বলতাটা সবচেয়ে বেশি। এই সরকার প্রথম শুরু করলেন ছাত্রদেরকে দিয়ে একটি দল গঠন করার সুযোগ করে দিলেন। যেই দল গঠনের কারণে কিন্তু অস্থিরতা সৃষ্টি হলো প্রথম, সেটাও এই সরকার দেখলেন যে সেটা করে তিনি ভালো কোনো ফল পাবেন না। চলে গেলেন তিনি ইসলামী সংগঠনগুলোকে এক করে একটি চাইলেন, চেষ্টা করলেন ইসলামী সংগঠন দিয়ে বাংলাদেশটাকে টাইম কিল কীভাবে করে। দেখলেন সেটাও বাংলাদেশের মানুষ ইসলামী সংগঠনগুলোকে এক করে নিতে পারতেছেন এবং তারা আরও ইসলামকে বিভক্ত করে দিলেন, ছোটো ছোটো গ্রুপ করে দিলেন। তারপর কী হলো, জামাত ইসলামের উপর ভর করলেন। এখন বাংলাদেশের তারা ক্ষমতাকে দীর্ঘায়ু থাকার জন্যই কিন্তু এই কাজগুলো করেছেন। তাতে কী করলেন, ছাত্রদেরকে কলঙ্কিত করলেন। ছাত্ররা দেখলেন ছাত্র দিয়ে হচ্ছে না, ইসলাম হচ্ছে না, এবং জামাত ইসলাম লাস্ট যে কাজগুলো করলেন সারা বাংলাদেশে ক্ষমতায় দীর্ঘায়ু থাকার জন্যে, ক্ষমতায় জানি নির্বাচন না হয়। কারণ জামাত ইসলাম আমরা জানেন বরাবরই গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, এই স্বাধীনের বিপক্ষে তারা কাজ করেছে। তারা বর্তমানেও কাজ করতেছে বাংলাদেশের গণতন্ত্র জানি পূর্ণ প্রতিষ্ঠা না হয়, কারণ 18 বছর বাংলাদেশের গণতন্ত্র ছিল না। জামাত দেখেন রাজনীতির নামে তার ইসলাম ধর্মের সাথে হিন্দু ধর্মকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? তারা ইন্ডিয়ার সাপোর্টের জন্য। ইন্ডিয়া কারা? বর্তমানে বাংলাদেশের একটা হুমকি, গণতন্ত্রের হুমকি। এই বর্তমানে বিশৃঙ্খলার পিছিয়ে ইন্ডিয়া এবং জামাত মিলে এই কাজগুলো করতেছেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। গত পূজায় দেখলেন কোরআনকে তারা হিন্দু ধর্মের সাথে তুলনা করেছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় নিয়ে আসছেন? তারা মন্দিরকে, পূজাকে এক কাতারে নিয়ে আসছেন। তা জামাতের উদ্দেশ্য হয়েছে বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই শক্তিশালী না হয়, মজবুত না হয়। এই সমস্ত চক্রান্ত বাংলাদেশে চলছে, বাংলাদেশ যেন নির্বাচনটা কোনো ফিলে না করতে পারে।
বাট আমি মনে করি যত ষড়যন্ত্রই করুক না কেন, জামাত, ইন্টারন্যাশনাল চক্রান্ত নির্বাচনকে বানচাল করতে পারবে না। বা নির্বাচন আগে এরকম আরও কিছু ঘটনা তারা ঘটানোর চেষ্টা করতেছে, প্ল্যান করতেছে। বর্তমান সরকার উচিত দৃঢ়তার সাথে, অভিজ্ঞতার সাথে এখনও সুযোগ আছে প্রতিহত করা। যদি প্রতিহত না করে খারাপের দিকে যাবে। আমি আশা করি সরকার এটাকে প্রতিহত করতে পারবেন। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার শামীম হায়দার, আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলো আপনারা কি ফাইট করবার জন্য মুখে আছেন? ফাইট মানে নির্বাচনী লড়াই না সংঘাত সংঘর্ষ? নির্বাচনী লড়াই শব্দটা সবার আগে আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে ধন্যবাদ। সম্মানিত উপস্থাপক, সম্মানিত সহ আলোচক, আসসালামু আলাইকুম। রাজনীতির মাঠে লড়াই হবে, গণতন্ত্রের জন্য লড়াই হবে, নির্বাচনী রাজনীতিতে লড়াই হবে। এটাই তো গণতন্ত্রের অন্যতম সেরা সৌন্দর্য এবং আমাদের দেশের জনগণ তাই প্রত্যাশা করে। কিন্তু এই লড়াই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়ে গেছে। এই লড়াইতে যদি নৈতিক অবক্ষয় চরম মাত্রায় চলে যায়, নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে চলে যায় যে জনগণ অন্ধকারে নিক্ষিপ্ত হয়, জনজীবনের চরম অস্থিতিশীলতা তৈরি হয়, তাহলে এই লড়াই আমরা বলবো যে দেশকে আরও নৈরাজ্যের দিকে ঠেলে দিবে। নির্বাচনী লড়াই হতে হবে সুস্থ, গণতন্ত্রের লড়াই হতে হবে সুস্থ। কিন্তু আজকে আমরা যে দেখছি যে দলগুলির মধ্যে বিভক্তি, তারা নির্বাচনের নামে, গণতন্ত্রের নামে সামগ্রিক কিছু বন্দোবস্তকে নিয়ে যেভাবে কাদা ছোড়াছড়ি হচ্ছে, এটা কোনোভাবেই সুস্থ রাজনীতির জন্য কাম্য হতে পারে না। এটা কোনোভাবেই লং রানে জাতির জন্য শুভ হতে পারে না। রাজনৈতিক দলগুলির যেই চরিত্র আমরা দেখতে পাচ্ছি, খুব বেশি পরিবর্তন নেই। এর আগে যা হয়েছে 5ই আগস্টের আগে গত 15.5 বছরে যা হয়েছে এখনও সেই ঠিক তাই হবে, শুধু মাত্র চরিত্র বদল, আর কিছুই না। মুদ্রার এপিটার ওপিট। এটা যদি হয়, জনগণ আবারও তারা হতাশার সাগরে নিমজ্জিত হবে, আবার দেশে নৈরাজ্য তৈরি হবে, অস্থিতিশীলতার দিকে যাবে দেশ। এটা সবাই জানে, আমরা সবাই জানি যে রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে। একটি রাজনৈতিকভাবে স্থিতিশীল বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা ক্ষমতায় যেতে চায়, যারা বিরোধী দলে যেতে চায়, আমি কোনো দলের নাম উচ্চারণ করছি না, তাদের উচিত হবে যে জনগণকে যেন তারা আর বোকা না ভাবে, ভোটারদেরকে যেন বোকা না ভাবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যারা এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল, আমাদের দেশের ছাত্র তরুণ সমাজ যারা এগিয়ে আসলো, তারা কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যদি আবারও রাজনৈতিক দলগুলি ভুল করে সেই একই রাজনৈতিক সংস্কৃতির ধারার আবার নাটক মঞ্চস্থ হয়, তাহলে কিন্তু অনেক খারাপের দিকে যেতে পারে দেশ। এটা কোনোভাবেই জাকের পার্টির কাম্য না। 18 কোটি মানুষ এটা চায় না। আমরা জাকের পার্টি আমাদের অবস্থান থেকে এতটুকু বলবো, গত 36 বছরে আমরা আদর্শের রাজনীতি করেছি। আমাদের সফলতার নজর কারা নাও থাকতে পারে, কিন্তু আমরা তো কখনো হতাশ হই নাই। আপনি জানেন যে সারা দেশে আমাদের 4554টি ইউনিয়ন জনসভা কর্মসূচি চলছে। সেখানে জনগণের যে সম্পৃক্ততা, তাদের যে সারা, সেটা আউটস্ট্যান্ডিং, অসাধারণ। বাট আপনি কি মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন আমরা শুনছি যে কনসেনসাস কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন এটি নিয়ে কাজ করছে, এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদ বিসম্বাদ আরও বাড়তে পারে? নিঃসন্দেহে। কারণ বিএনপি একভাবে চাইছে, এনসিপি আগেই চাইছে নির্বাচনের আগে এটা বাস্তবায়নের একটা প্রক্রিয়া নিশ্চিত করতে, জামাতেও অনেকটা সেই সুরেই কথা বলছে। এখানেই কিন্তু দলগুলির সত্যিকার অর্থে দেশের প্রতি কে কতটুকু কমিটেড, জনগণের প্রতি কে কতটুকু কমিটেড, জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিটের প্রতি কে কতটুকু কমিটেড, শ্রদ্ধাশীল কর্মকাণ্ড দিয়ে কিন্তু বের হয়ে আসবে। একটি দল চাচ্ছে যে গণভোট হবে, নির্বাচন, গণভোট অথবা প্রধান উপদেষ্টার একটা অর্ডারে। আমি আসছি, আপনার কথায় আসছি। একটা পক্ষ চাচ্ছে, বড় একটা দল, এবং প্রভাব বিস্তার করতে চাচ্ছে, যেটা অনুচিত। জাতীয় রাজনীতিতে গণতন্ত্রের মসৃণ যাত্রা যেটা একেবারে অনুচিত। একটা বড় রাজনৈতিক দল এবং তার যারা সমর্থকরা আছে, তারা চাচ্ছে হ্যাঁ গণভোট হবে নির্বাচনের দিন একই সাথে। আবার আরেকটি পক্ষ চাচ্ছে যে হ্যাঁ গণভোট হবে বাট নির্বাচনের আগে, সেটা নভেম্বরে হোক। আবার আরেকটি
আবার কিছু আছে যেটা সবচেয়ে বেশি মতামত, সকল রাজনৈতিক দলের মতামত যেখানে বেশি সেটা সেভাবেই হোক। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে সরকার চায় যে অতীতে সংবিধানকে অনেকবার কিন্তু ব্যবহার করা হয়েছে, অপব্যবহার হয়েছে সংবিধানের। হয়তো সরকার এবং তার যারা দেশি মিত্র, আন্তর্জাতিক মিত্র, তারা হয়তো বিশ্বাস করে না যে নির্বাচনের পরে যে জুলাই সনদ বাস্তবায়নের বর্তমান যে পটভূমি, এখন যে ঐকমত্য, সেটা আর থাকবে না। যার ফলে তারা কি চায়? তারা চাচ্ছে যে নির্বাচনের আগেই এই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা গণভোট হোক, এবং সেটা একটা আদেশের মাধ্যমে হোক। সেই আদেশটা রাষ্ট্রপতি না, সেই আদেশটা যেন প্রধান উপদেষ্টার কাছ থেকে যায়। এখন এই যে তিনটা পক্ষ হয়ে যাওয়া, এইটা কোনোভাবেই সুন্দর হতে পারে না। যদি সৎ উদ্দেশ্যে এটা হয়ে থাকে, গুড, আলোচনার টেবিলে বসে আপনি এটা ঠিক করে নিতে পারবেন। এই বিরাজমান পরিস্থিতি, যখন একটা চরম বিস্ফোরণমুখ পরিস্থিতি, সেই সময়ে যদি তিনটা পক্ষ তিনটা মতামত নিয়ে দাঁড়িয়ে যায় এবং এটার জন্য যদি সুষ্ঠু, সর্বজন গ্রহণযোগ্য, স্বস্তিদায়ক সমাধান না হয়, তাহলে দেশ কিন্তু খুব খারাপ দিকে যাবে। সো মিস্টার কামাল জামান মোল্লা, আপনি কি মনে করেন এই যে জুলাই সনদের আইনি ভিত্তি দেবার যে প্রক্রিয়া, সেটা নিয়ে বিরোধ আমরা দেখতে পাচ্ছি, আমরা আরপিও যেটা হয়েছে সেটা নিয়ে বিরোধ দেখতে পাচ্ছি, এমনকি ওই যে জোট করলেও প্রতিটা দল তার আলাদা আলাদা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে, এটাই সরকারের সিদ্ধান্ত। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই জায়গায় জামাত, এনসিপি তাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিএনপির পক্ষ থেকে আবার বলা হয়েছে আমরা এটা হলে মানব না। সো আপনি কি মনে করেন? আমরা নির্বাচন হবে, নির্বাচন করতে হবে, পৃথিবীর কেউ নির্বাচন ঠেকাতে পারবে না, সেটা শুনছি বটে সকলের কাছ থেকে, কিন্তু যে দাবি দাওয়া যেভাবে উঠে আসছে, তাতে করে মনে হচ্ছে যে ইভেন এনসিপি তো ইলেকশন কমিশনকেই বলছে যে বিএনপি এবং জামাত সেটাকে গণিমতের মালের মতো ভাগ করে নিয়েছে। সো অনেক রকমের ডিসপিউট এবং প্রতিদিনই নতুন নতুন ইস্যুজ সামনে আসছে। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে বর্তমানে নির্বাচনের কোনো বিকল্প নাই। সকলে একত্রিত হয়ে যারা একমত হয়েছেন নির্বাচনের জন্যে, এই মুহূর্তে সুন্দর একটি নির্বাচন হয়ে যাওয়া উচিত গণতন্ত্রের হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্যে। কারণ এই জাতি অলরেডি অনেকটা পিছিয়ে গেছেন বিগত সরকারের কার্যকলাপে। এখন একটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতে হবে, মাস বলেছেন। আমি আশা করি নির্বাচন কমিশনকে অর্ডার দিয়েছেন, নির্বাচন কমিশন সুন্দর একটি নির্বাচন দিলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন ছোট ছোট জিনিস যেগুলো, জুলাই সনদ, এটা কিন্তু অ্যাকচুয়ালি এনসিপির ফার্স্ট প্রস্তাব ছিল, আমি মনে করি এনসিপির প্রস্তাব ছিল। সেইটাকে সমস্ত দল একত্রিত হয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করে সবাই ঐক্য হয়ে ঘোষণা দিয়ে সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে সেটা করলেন। জামাত এনসিপিকে বলেছিল আমরা যাব না, তোমরাও যাও না। এনসিপি কিন্তু যায়নি, বিকজ অফ জামাত মানা করেছিল। জামাত কিন্তু দেখছেন এটা না করা মানে আমরা জাতির কাছে থেকে এক ধাপ পিছিয়ে চলে যাচ্ছি, আমরা কাছ থেকে পিছিয়ে চলে যাচ্ছি। জামাত কিন্তু ঠিকই চলে গেছে। বৃহত্তম দল যেগুলো প্রত্যেকে সাইন করেছে, এবং এটা একটা সুন্দর এক্সাম্পল হয়েছে যারা মারা গেছেন বা এই আন্দোলনের একটা ফলশ্রুতি হয়েছে। এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকা উচিত না। যে যায় নাই যায় নাই, সামনে যাওয়ার সুযোগ আছে, ওপেন আছে জিনিসটা, এখন যেতে পারবে, কালকেও যেতে পারবে। আমি মনে করি নির্বাচন হয়ে গেলে এই সমস্ত কিছু থাকবে না। নির্বাচনে বাধা দেওয়ার জন্যই ছোটো ছোটো এগুলো আসবে। নির্বাচন, বর্তমানে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের নানাবিধ কাজ আসবে। আপনি কি একবারও মনে করেন জামাত নির্বাচন না করার জন্য বসে আছে? জামাত বাংলাদেশে বর্তমানে এই ফেব্রুয়ারি নির্বাচনে যে সবচেয়ে বড় পরিস্থিতি নিচ্ছেন, তারা এফডিডে ভোট চাচ্ছেন, গ্রামগঞ্জে ভোট চাচ্ছেন, পোস্টালিং করতেছেন। শুধু মুখে বলতেছে, গোপনে তা না, তারা পোস্টালিং দেখেন, ব্যানার দেখেন, নির্বাচনের মার্কা দেখেন, তার নির্বাচনে তারা মাঠে নেমে পড়ছে। বাট তারা মুখে বলতেছে আমরা নির্বাচনে এটা চাই, পিআর চাই, এটা চাই। মানে কি, অন্যরা তোমরা প্রস্তুতি নিও না, তোমরা বিভ্রান্ত থাকো, আমরা প্রস্তুতি নিয়ে নিছি, কিন্তু নির্বাচন হয়ে যাবে, নির্বাচন পিছাবেন এখান থেকে। শুধু এখানে ধরা খাইছে একটি দল, এনসিপি। এনসিপি কি বললো? এনসিপি বললো আমরা তোমাদের ফাদার, তোমরা বাচ্চা। জামাতের এক নেতা বললেন
যে বাপ বড় বাচ্চা ছোট, এনসিপি আছে বাচ্চা বানায় ফেললো, এনসিপি নিয়ে জামাত খেলছে মাঠে, এখন আজকে এনসিপিকে নিয়ে তারা ঘোষণা বাচ্চা। তো এনসিপি কিন্তু সবচেয়ে আজকে খারাপ পজিশনে চলে গেছে। জামাত নির্বাচনে যাবে, নির্বাচন করবে। জামাত যতবার পিয়ার বলে, এই পিয়ার মানে কি? একটা গণতন্ত্রকে দুর্বল করে দেওয়া, একটা দেশকে দুর্বল করে দেওয়া, একটা দুর্বল পার্লামেন্ট বানানো হয়েছে পিয়ার। যেই ভোটের ভিত্তিতে যে নির্বাচন হবে, আসন ভিত্তিতে যেই মানুষ যাকে ভোট দিবে সেই আসনে তাকে পাবে না, পাবে যে কোনো একটা দলকে। সেহেতু আমরা ঢাকায় 17 আসনে আমাকে ভোট দিলেন, এখানে ক্যান্ডিডেট হয়ে গেল, দেখা গেল আপনার চিরাং থেকে একজন লোককে বলো দলগত একে দিতে হবে। তাই আমার এলাকার লোক যে আমাকে আশা করে ভোট দিয়েছে, আমি ভোটও পেয়েছি, বাট এমপি আমাকে না দিয়ে দলগত আরেকজনে পেলো, তাই ওই এলাকার লোকের এই কমিটমেন্টে বাস্তবায়নগুলো কে করবে? এই লোকের যে ওয়াদা আবদ্ধ, আমি আপনাকে পাস করলে এলাকায় কাজ করে দেবো, রাস্তা বানাবো, খাল করে দেবো, এলাকা উন্নয়ন করব, সেই লোক বলে আমি তো আপনাদেরকে ওয়াদা দিই নাই, আমি এলাকায় এমপি হয়েছি ঠিকই, আমি দলগতভাবে পেয়েছি পিআরের মাধ্যমে, আমি আপনার ওয়াদা, আপনি কি আপনি তো চিনি না, তো এলাকার লোকের কি হবে? এটা জামাতও জানে, জামাতও চায় না পিআর। জামাত খালি প্যাস লাগানোর জন্য এই টাইম কিল করতেছে, দেশের মধ্যে একবার একটা বাহানা নিয়ে আসতেছে, বাট এই বাহানায় এনসিপি ধরা হয়ে গেছে পিআরে। আর এনসিপি দেখেন না পিআর নিয়ে জামাতের অ্যাগেনস্টে কথা বলতেছে। আমি মনে করি দেশে নির্বাচনের বিকল্প নাই, নির্বাচন হয়ে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে গণতন্ত্রের স্বার্থে। আমরা সবাই যদি এখন ঐক্যবদ্ধ হয়ে না থাকি, একটা জিনিস মনে রাখতে হবে, দোসর ফেসিস্ট সরকার দেশ থেকে পালিয়েছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে গেছে, কিছু সংখ্যক লোক গেছে, তারা দেশের মধ্যেই কিন্তু আছে, তারা কিন্তু বসে নাই। তারা এই দেশের গণতন্ত্রের হুমকি হয়ে দুদিন পরে আবার রূপ ধারণ করবে, যেটা ভাই আবার প্রথম প্রশ্ন করছেন সামনের দিনগুলো কেমন যাবে। তারা কিন্তু বসে নাই, তাদের কাছে অর্থ আছে, তাদের কাছে অনেক কিছু আছে, বিদেশি শক্তি আছে, তারাই দেশের এই নির্বাচনকে বানচাল করার জন্য লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করে যাবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই, এই পালিত শেখ হাসিনাকে যদি আমরা অনুপ্রবেশ করার বাধা এখন না দেই, তাহলে জাতির ক্ষতি হবে, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে, আমাদের সন্তানদের ক্ষতি হবে, গণতন্ত্রের ক্ষতি হবে, এটা আমি মনে করি। তো এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্বাচনের জন্যে। এই নির্বাচনটা হয়ে গেলে আমাদের দেশের সকল সমস্যার সমাধান খুলে যাবে আমি মনে করি। শামীম হায়দার, আপনার কোনো মতামত এই বিষয়ে? নিঃসন্দেহে নির্বাচন তো হতেই হবে। না, নির্বাচন হতে হবে কোন প্রক্রিয়ার মধ্যে নির্বাচন, আপনি কোন পরিবেশে করবেন? আপনি 105 ডিগ্রি জ্বরে আক্রান্ত, আপনি স্যুট টাই পরে আপনার কি ভালো লাগবে? আপনাকে আগে সুস্থ থাকতে হবে। নির্বাচন তো হতেই হবে, মানে কোন সময়টাতে আপনি নির্বাচন করবেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে আছে, এখন কি নির্বাচন করার মতো সহায়ক পরিবেশ আছে? যদি আবারও সেই দেখেন, পার্লামেন্টে কিন্তু একটা আইন আছে, আপনার হর্স ট্রেডিং চলবে না। হর্স ট্রেডিং যদি পার্লামেন্টে আপনি বন্ধ করতে পারেন, তাহলে জাতীয় রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে, নির্বাচনী সংস্কৃতিতে কেন ভোট কেনাবেচার অপসংস্কৃতি আপনি নির্মূল না করে কেন নির্বাচন দিবেন? আরপিও গাইডলাইনে আছে একজন প্রার্থী 25 লাখ টাকা সর্বোচ্চ ব্যয় করতে পারবে। আদৌ কি তা হয়? 100 গুণ, 200 গুণ, 300 গুণ বেশি তারা সেখানে খরচ করে। তাহলে যিনি একজন সৎ, ন্যায়নিষ্ঠ, যোগ্য প্রার্থী, যার বৈধ পথে যিনি উপার্জন করেন, তাহলে এইভাবে যদি ভোট কেনাবেচার রাজনীতি হয়, তাহলে সে একই জিনিস হবে। যিনি বড় দল, যাদের অনেক টাকা, তারাই নির্বাচিত হবে, ভোটের আগের রাতে টাকা দিয়ে ভোট কিনে নেবে, পেশি শক্তির প্রভাব থাকবে। যিনি সৎ প্রার্থী তিনি চুপ হয়ে যাবেন, তিনি জিরো হয়ে যাবেন। তাহলে নির্বাচন আমরা চাই, মানুষ চায়, জাকের পার্টিও নির্বাচন চায়, কিন্তু কখন, কিসের ভিত্তিতে? নির্বাচনের পরিবেশ আগে তৈরি করতে হবে, যে সৎ, যোগ্য, ন্যায়নিষ্ঠ যারা প্রার্থী তারা আসতে পারবে, ভোট কেনাবেচা হবে না। পার্লামেন্টে হর্স ট্রেডিং বন্ধ, তাহলে ভোট কেনাবেচা এখানেও বন্ধ করতে হবে আইন করে, এবং এটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। এতগুলা আপনার প্রশাসনে নির্বাচনী কর্মকাণ্ড যারা পরিচালনা করবেন, সেখানে কি সবাই নিরপেক্ষ? এই নিরপেক্ষতা যাতে নিশ্চিত হয়, নির্বাচন কমিশনকে এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তারপরে আপনি নির্বাচন দিবেন। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে একটা সিএনজি ছিনতাই করে নিয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত সিএনজি চালক, এটাই তো তার ভাগ্য, তার রুটি রুজির একমাত্র পথ। সে নিজের জীবনকে বিপন্ন করে তার সিএনজিকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে, এবং এই ভিডিও ভাইরাল হয়েছে।
তো এইটা একটা ছোট্ট উদাহরণ আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির। এই বিরাট বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না করে আপনি কিভাবে একটা বড় জাতীয় নির্বাচন? আপনি মনে করছেন, আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বা পিছিয়ে দেবার ষড়যন্ত্র হচ্ছে, জামাতও একই কথা বলছে, এনসিপিও একই কথা বলছে, সকল রাজনৈতিক দল একই কথা বলছে, আবার সকল রাজনৈতিক দল নির্বাচন চাইছেও, অন্তত প্রকাশ্যে চাইছেও। মানে আসলে কি সেটা তো পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, ষড়যন্ত্রটা কে করছে? এটাই ওই দলগুলোকে নিশ্চিত করে বলতে হবে। বিএনপি এই অভিযোগ করে থাকলে বিএনপির উচিত হবে এই পরিস্থিতিতে স্পষ্ট করে বলা যে কারা নির্বাচন বানচাল করতে চায়। জামাতের কথা বলতে জামাতকে স্পষ্ট, কিন্তু আপনারা তো বলছেন যে পরিবেশই নেই নির্বাচন করবার। আমরা নির্বাচনের পক্ষে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু পরিবেশটা তৈরি করতে হবে। আপনি কি সে আবার আগের পুনরাবৃত্তি করবেন যে একটা দল অনেক টাকা দিয়ে একজনকে নমিনেশন দিবে, তারপর তিনি অনেকগুলো টাকা খরচ করবেন, তারপরে আমি আবারও পুনরাবৃত্তি করতে হচ্ছে আমাকে, তারপরে তিনি পেশি শক্তির প্রদর্শন করবেন, তারপরে ভোট কেন্দ্রগুলোকে দখলে নেবেন, তারপর পোলিং এজেন্টদেরকে দখলে নেবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, আর প্রচুর ভোট কেনাবেচা করবেন। জুলাই গণ অভ্যুত্থানের সার্থকতা কোথায়? এটা তো পুনরাবৃত্তি চায় না মানুষ, এই নির্বাচন চায় না, জাকের পার্টি এই নির্বাচন চায় না। নির্বাচন তো একটি প্রক্রিয়ার মাধ্যমে হতেই হবে। নির্বাচন তো আর বাই পেপারে হবে না, নির্বাচন সেন্টারে যাবে, নির্বাচন ডেট হবে, সবাই ক্যাম্পিং করবে। এখানে বর্তমান পরিস্থিতি, বর্তমানে একটা বৃহত্তর দল বাংলাদেশ থেকে পালিয়েছে, ফ্যাসিস্ট একটা দল। বর্তমানে এর চেয়ে ভালো সুযোগ কি সুষ্ঠু নির্বাচন হওয়ার? যেই সরকার 18 বছর বাংলাদেশের নির্বাচন সিস্টেমকে বানচাল করেছিল, ভোটের সিস্টেমকে বানচাল করেছিল, দিনের ভোট রাতে নিয়েছে, 152টা সিটকে আগেই তারা নির্বাচন ছাড়াই তারা পার্লামেন্ট মেম্বার বানিয়েছিল। তো সেই সিস্টেম এখন বন্ধ হয়েছে। এখন তো সুযোগ, সবচেয়ে ভালো সুযোগ আর্মি, আর যেই দেশে আর্মি চাইছে নির্বাচন কমিশনার, আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে, তাকে অলরেডি অথরিটি দিয়ে দিয়েছে। তারাও বলেছে আমরা প্রস্তুত ফেব্রুয়ারি নির্বাচন করার। তারা কি আর্মি লাগবে, পুলিশ লাগবে, আনসার লাগবে, আনসার তারা ট্রেনিং দিচ্ছে। এর চেয়ে আর কি আছে? নির্বাচন তো বিদেশ থেকে এসে কি করবে না, আমাদেরকে দিয়ে করতে হবে। এর চেয়ে সুষ্ঠু পরিবেশ কি? বাংলাদেশে এমন কিছু হয়ে যায় নাই যে বাংলাদেশে আজকে বন্যা হচ্ছে, এর মধ্যে নির্বাচন হবে না, বা ফেব্রুয়ারি মাসে ওয়েদার খারাপ, আমরা স্যুট টাইপের ইলেকশন করতে পারবো না। বেস্ট টাইমই হচ্ছে ফেব্রুয়ারি, স্কুল কলেজ বন্ধ থাকে, ওয়েদার ভালো থাকে, এবং একটা নির্বাচনের উপযোগী ক্যাম্পিং করার সুযোগ থাকে। এবং এই যে একটি বছর নির্বাচন ছাড়া একটা দেশ চলতেছে, এটাই তো অগণতান্ত্রিক সিস্টেম। 3 মাসের মধ্যে নির্বাচন হলেই সরকারকে মানুষ সেলুট দিত, এই অরাজকতা সৃষ্টি হতো না, এই আগুন লাগাইতে পারতো না। আপনার দল তো স্টিক থাকলো না, মানে প্রথমে তো 3 মাসই বলেছিল বিএনপি, তারপরে যৌক্তিক সময়, তারপরে ডিসেম্বর, তারপরে ফেব্রুয়ারি। দেখেন, আমরা তো আর ক্ষমতায় নাই, আমরা দাবি করেছি 3 মাস চেয়েছি। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যদি তার দাবিতে স্থির থাকে, দেখেন আমরা তো দেখেছি ঢাকায় শাহবাগে 1000-1500 লোক বসে বা কয়েকশো লোক বসে দাবি আদায় করে নিয়ে যাচ্ছে। জিল্লু ভাই, এটাই তো আমি শুরুতে বলে গেলাম যে বর্তমান সরকার এই টাইমটাকে লঙ্গাই করার জন্য, অনেক দিন ক্ষমতা থাকার জন্য অনেকগুলা চেষ্টা করেছে। যারা যুদ্ধ করেছে, যারা যুদ্ধে শহীদ হয়েছে, তাদেরকে কলঙ্কিত করেছে ছাত্রদেরকে দিয়ে। ছাত্র নামে তারা কলঙ্কিত হয়েছে। কয়েকজন লোক মন্ত্রী মিনিস্টার হয়ে কি না করেছে, অর্থ কিভাবে কামাইছে, কি না, সব স্পষ্ট বাংলাদেশের কাছে। তো তারা ছাত্র যে আন্দোলনটাকে তারা ধুলের সাথে মিশিয়ে দিয়েছে। এ কারায়? সরকারের প্রচেষ্টায়। বর্তমান দায়িত্বে আছেন তাদের বিএনপি না, এই বর্তমান উপদেষ্টা কারা আছেন? আপনার যোগ্য উপদেষ্টা আছে? এর মধ্যে বাসেন কয়জন আছে অকেজ, কয়জন আছে মনে করেন এক্সপায়ার ডেটের। এটা কোনো একটা সরকার হলো? তারপরও এই সরকার 1 বছর পার করেছে, আমরা সুযোগ দিয়েছি বড় দল, আমরা সরকারকে বাধা দিই নাই, সবসময় সহযোগিতা করেছি। সরকার যেন টিকে থাকে, একটা নির্বাচন দিয়ে যেতে পারে, আমরা কখনোই তার বাধা হয়ে দেয় না, কখনো স্ট্রাইক করে আন্দোলন করে যারা অন্যরা করেছে আদায় করে নিয়েছে, আমরা আদায় করে আমরাও পারতাম। আমরা শেখ হাসিনার জন্য যুদ্ধ করেছি, আমরা যে সরকারের বিরুদ্ধে যুদ্ধের নামি, তাহলে মানুষ আসবে। আমরা যার জন্য আন্দোলন সংগ্রাম করলাম 18 বছর, সে তার বিরুদ্ধে যুদ্ধ করতেছি? আমরা তো ছাত্রদের কাজ করতে পারি না। এই জন্য আমরা সময় দিয়েছি, ঠিক আছে। উনি সময় না, উনি নিজেই বলেছে একটা ডেট দিয়েছে ফেব্রুয়ারি, আমরা এটা অ্যাকসেপ্ট করেছি। উনি এক সময় বলেছিলেন ডিসেম্বর, তারপর হচ্ছে জুলাই, জুন থেকে উনি আমাদের প্রিয়তম তারেক রহমানের সাথে আলোচনা করে ফেব্রুয়ারি মাসের মাস ঠিক করেছে, আমরা এটা অ্যাকসেপ্ট করেছি। এখন ফেব্রুয়ারি মাসের আগে উনি ওনার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, টাইমলি দিয়েছেন। তারা নির্বাচন কমিশন কি বাংলাদেশে একটা সব স্বাধীন নির্বাচন কমিশন বাংলাদেশ, আমাদের এটা সাংবিধানিক। এখন এই সরকারের কাছে কিছু না, অ্যাকচুয়ালি
সব নির্বাচন হাতে কিন্তু চলে গেছে, তাকে সে লিখিত চিঠি দিয়েছে, সে তার 90 দিনের মধ্যে ইলেকশন দিয়ে বলেছে বা টাইমটা সে জানাবে বলেছে, এখন সে নির্বাচন করতে পারবে। এখন তার দায়িত্ব কীভাবে সাজাবে, সে কিন্তু সে কাজ করতেছে। আমরা যেই যে মুখে বলে গেলাম, বললাম না সবাই কাজ করতেছি নির্বাচন করার জন্য, এভরি দল, সব দল, দু একটি দল ছাড়া যারা নির্বাচনে অংশগ্রহণ করলে কোনো সিট পাবে না, তারা ছাড়া সবাই কিন্তু কাজ করতেছে ইলেকশনে। আমি গ্রামে যাই তো ক্যাম্পিং করে দেখি, মাঠে সবাই দল নিয়ে ভোট চাচ্ছে, কাজ করতেছে, পোস্টার ব্যানার লাগায় ভরে ফেলছে, কাজ সবাই নির্বাচনে ব্যস্ত আছে। নির্বাচন কমিশনার কাজ করতেছে, সরকারও করতেছে, এবং সরকার তো তার দৃঢ়তার সাথে বলছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, প্রত্যেক উপদেষ্টা বলছে। আমরা কেন বারবার বলি হবে না, সন্দেহ হচ্ছে, কে সন্দেহ, কোথায় সন্দেহ? আমরা নিজেরা কিন্তু বানাচ্ছি সন্দেহ। দলগুলো বলছে, সব দলের নেতা যারাই বলছে তারা এটা বলার জন্য বলছে, আমি মনে করি তারা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলার জন্য, বাস্তব লিখিত দিক এই কারণে নির্বাচন হবে না, আমি প্রমাণ পাইছি, একটা দল বলুক পারলে। সো মিস্টার শামীম হায়দার, আপনি বলছিলেন যে পরিবেশটা ফেব্রুয়ারিতে চান, কিন্তু আপনি এখনও মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি, নির্বাচন পরিস্থিতি, একটা নির্বাচন করবার জন্য যে ধরনের নিরপেক্ষ সরকার প্রশাসন দরকার, আপনি কি সেটা আছে কিনা মনে করেন? উপদেষ্টারাই বলছেন, তার মধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা বলেছেন অমুক অমুক উপদেষ্টা নিরপেক্ষ নয়, তার ব্যাপারে আমার আপত্তি আছে। ওই ইসলামী দল বলেছেন ওই উপদেষ্টার ব্যাপারে আমার আপত্তি আছে। এই দলগুলির উচিত হবে জনগণের সামনে স্পষ্ট করা, আমরা এই উপদেষ্টাকে সন্দেহ করি, তারা এই কাজে আছেন। এখানে একটা প্রশ্ন থেকে যায়, গত 1 বছর এই ধরনের প্রশ্নগুলি উঠলো না, কিন্তু যখন নির্বাচন ঘনিয়ে আসলো তখন এই দলগুলির পক্ষ থেকে পারস্পরিক অভিযুক্ত করা হচ্ছে, অমুক খারাপ অমুক খারাপ। এই জিনিসগুলা, এই বিষয়গুলা কিন্তু বন্ধ করতে হবে। এই মুহূর্তে জনগণ অনেক কষ্টে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আপনার প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে, দেশে বিনিয়োগের মাত্রা কোন পর্যায়ে আছে আপনি জানেন, যেখানে অনেক অনেক কর্মসংস্থান হবে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, এখন মানুষ প্রতিদিন চাকরি হারাচ্ছে, কর্মসংস্থান প্রতিদিনই প্রতিদিনই সংকুচিত হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে যখন সত্যিকার অর্থে, একেবারে সত্যিকার অর্থেই নির্বাচনের উপযুক্ত একটা পরিবেশ দরকার, রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক নেতারা বসে ঠিক করবেন নির্বাচনের পরিবেশ, নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন, উপদেষ্টারা যারা নীতি নির্ধারক মহল, নীতি নির্ধারণী মহল, তারা সত্যিকার অর্থেই মানুষের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি যথাযথ শ্রদ্ধা দেখিয়ে, যে সেটার প্রতি যথাযথ আন্তরিকতা দেখিয়ে সত্যিকারের একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন, যেটা বিগত অনেক আমরা সাম্প্রতিককালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকেই উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে নানা বিষয়ে, যে উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত, উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াতে উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। তো এইরকম একটা উপদেষ্টা পরিষদ আসলে একটা ভালো নির্বাচন দিতে পারে কিনা, করতে পারে কিনা? আপনার প্রশ্নের মধ্যে উত্তর নিহিত, যে সব দলগুলি এখন অভিযোগ করছে, অর্থাৎ যারা যারা নিজেদেরকে বড় দল মনে করে, যারা যারা নিজেদেরকে মনে করেন যে তারা ক্ষমতায় যাবেন, তারা বিরোধী দলের চেয়ারে বসবেন, তারা এই ধরনের একটা পরিস্থিতিতে দেশে যখন একটা কি বলতে পারি যে স্বস্তিতে কিন্তু কেউ নাই, স্বস্তি সবাই চায়, এবং ডে বাই ডে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করা হচ্ছে দেশকে। ষড়যন্ত্র তত্ত্বের দিকে আমি যাব না, যেটা সাদা চোখে দেখা যায়, একটা অস্থিতিশীলতার দিকে যাচ্ছে, এবং ডে বাই ডে এটা কিন্তু অবনতি হচ্ছে পরিস্থিতি। সেই সময়ে বড় রাজনৈতিক দলগুলি যদি তাদের অবস্থান থেকে এই ধরনের অভিযোগ করে, তাহলে অস্থিতিশীলতার মাত্রা বেড়ে যাবে না কমবে, এটা কিন্তু তাদেরকে বুঝতে হবে। এই যে ব্লেম গেম যদি হয়েই থাকে, হয়েছে, তারা তো দায়িত্বশীল, তারা দায়িত্ব নিয়ে কেন ঠিক করে দিচ্ছে না? তাদের তো দায়িত্ব নিয়ে ঠিক করে দিতে হবে। কেন অভিযোগের তীর আরেকজনের কাছে যাবে, আরেক দল অভিযোগের তীর দিবে? রাজনীতি এই সকল কারণে রাজনীতি কিন্তু আরও অস্থিতিশীল হবে, এবং একই সাথে যারা প্রশাসনের মধ্যে আছেন এক শ্রেণীর, যারা সুযোগ নিতে চান তারা সুযোগ নেবে, যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্রের আরও বড় ধরনের ষড়যন্ত্রের সুযোগ নেবে, যারা ছিনতাইকারী, টেন্ডারবাজ, চাঁদাবাজি করে তারা আরও বড় ধরনের সুযোগ নেবে, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির এই যে তাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব, দৃশ্যমান কনফিডেন্সের অভাব,
এদের সাথে যারা জড়িত, এদেরকে ফাঁকি দিতে পারলে, তাদের উপরে যারা ডমিনেট করতে পারলে, নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারবে, সেই মহলগুলো কিন্তু আরও উৎসাহিত হবে। তবে সামগ্রিকভাবে এই ধরনের মন্তব্য দেশকে আরও অস্থিতিশীল করবে। কামাল, বিএনপি যে কথাটা বলেছে এটা আইনের দিক দিয়ে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পরিচালনা করতে গেলে একটা আইনগতভাবে একটি সাংবিধানিক একটা বাধা আছে। তারা বলেছে যে আপনারা এটাকেই তফসিল থেকে যা নির্বাচন পরিচালনা করব একটি তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে ওই মোডে যেতে হবে, ওই মোডে যে নির্বাচন করেন তখন একটু সংখ্যা একটু কম করে হলো 8 জন 7 জন 10 জন মিলে কারা পরিচালনা করবেন ওইটাকে নির্ধারণ করা বলছে। এতে 2-1 জন কাটছাট করে এইভাবে বিএনপি কিন্তু এই মত দিয়েছে। মতটা বিএনপি বলেছে এই কারণে যে আইনগত একটা বাধা আছে, সাংবিধানিক বাধা আছে, তো সেই ক্ষেত্রেই জাস্ট নামটাকে চেঞ্জ করে আর একটু কাঠামোটা ছোটো করে যারা ইলেকশনটা পরিচালনা করবে এই টিমটা করে দিলে ভালো হয়। বিএনপি একটা প্রস্তাব রেখেছে, বিএনপি কিন্তু এর এগেনস্টে যায়নি, বিএনপি কিন্তু এটা নির্বাচনের বাধাও দেয়নি এবং কাকে বহিষ্কার করতে হবে সেটাও বলেনি এবং কাকে বাদ দিতে হবে সেটাও বলেনি। বিএনপি বলছে এটা একটু কাঠামোটা ছোটো করে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ আমি যতদূর জানি দুটো নির্বাচনী এলাকা, একটা ঢাকা শহরের মধ্যে আর একটা ঢাকার বাইরে অন্য জেলায় কাজ করছেন, আপনি কি মনে করেন যে প্রশাসন, পুলিশ তারা আসলে কতখানি নিরপেক্ষ থেকে তাদের দায়িত্ব পালন করবে? মানে ইলেকশন যেটা উনি বারবার একটা তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা পরিবেশের কথা বলছেন, কিন্তু ফিল্ড লেভেলে আপনার এক্সপেরিয়েন্স কি বলে? আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের এইবারের নির্বাচন হবে একটি মানে দেখার মতো নির্বাচন হবে, হিস্ট্রি থাকবে, যেখানে কোনো কারচুপির সুযোগ তো দূরের কথা, কেউ ভাবতে পারবে না। গ্রামগঞ্জে বলতেছি তো, গ্রামগঞ্জে কারো কোনো প্রভাব থাকে না, ওখানে অনেকগুলো সেন্টার হয়, 125টা সেন্টার যেমন আমার আসনে হবে, শিবচর, মাদারীপুর একে। আমরা ওখানে জানি ওখানে আমাদের একটা কমিটি থাকবে, সরকারের পক্ষ থেকে আনসার থাকবে, পুলিশ থাকবে, বিডিআর থাকবে, আর্মি থাকবে। আর এইবার হচ্ছে কি ওই সিস্টেমটা বাংলাদেশে নাই যে নির্বাচনকে প্রভাবিত করার কারণে সুযোগ আছে, করার চেষ্টাও করবে। এবার ওই ধারের কাছে যেতে পারবে না। আর আর্মি বাংলাদেশ এইবার যেভাবে কন্ট্রোল করে রেখেছে, আপনার মনে হয় না যে এই যে 5ই আগস্টের যে আন্দোলন, আর্মি যদি সহযোগিতা না করতো আরও কত হাজারো লাশ পড়তো। আর্মি আজকেও বাংলাদেশের রাস্তায় পাহারা দিচ্ছে বিধায় কিন্তু বাংলাদেশ কন্ট্রোলে আছে। এখন এই আর্মি আরও শক্তভাবে নির্বাচনটাকে পরিচালনা করার জন্য তারা দৃঢ়তার সাথে তারা বলেছে একাধিকবার আমরা নির্বাচন সুন্দর করে দিব, তারা ওয়াদাবদ্ধ এবং পুলিশ প্রশাসন সবাই আছে। আমি বলি সুন্দর নির্বাচন হবে, যেভাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আবার দেখা হবে, নির্বাচনে কোনো রকম আঙ্গুল তুলে কথা বলার কারণ সুযোগ থাকবে না। এটা কিন্তু আমরা যেটা করেছে এই যে ক্যাম্পাসের নির্বাচন, ইউনিভার্সিটি, আর এটা আকাশ পাতাল ডিফারেন্স। এটা কিন্তু একটা সুপরিকল্পিতভাবে একটা বাই প্ল্যান করে একটা ক্যাম্পাসে নির্বাচন করেছে, মানে কিভাবে কিভাবে কোন কোন পদে কার ছবি করেছে, কোন কোন আগে নিয়ে করেছে, এরকম পরিকল্পনা যে জাতীয়ভাবে হওয়ার সম্ভাবনা নাই। কেন মনে হচ্ছে জাতীয় হওয়ার সম্ভাবনা হতে পারবে না। এই ক্যাম্পাস আর জাতীয় নির্বাচন আকাশ পাতাল ডিফারেন্স, এটা বিশাল বড় জিনিস। আমি রাস্তায় থাকে তো, আমি তো রোড লিভে রাজনীতি করি, আমি মানুষের সাথে থাকি, ওখানে সুযোগ নাই, কারচুপি হওয়ার কোনো সুযোগ নাই, আর পারবে না। আর যেহেতু দিনের ভোট দিনেই হবে, অতএব চুরি বলেন দিনের ভোট মানে আগের বা 18 সালে আগের রাতে হয়েছে, এবার দিনের ভোট আগের দিনেও হয়ে যেতে পারে। এবার না, এবার আশা করি দিনের ভোট দিনেই হবে। শোনেন, আপনাকে হোপ নিয়ে বাঁচতে হবে, আপনাকে কাউকে বিশ্বাস করতে হবে। আমরা একটা সরকারকে বসিয়েছি, বানিয়েছি, আমরা তাকে যদি না মানবো কাকে? বিদেশ থেকে কি নির্বাচন কমিশন হায়ার করে নিয়ে আসবো? আর একটা দেশ কি নির্বাচন ছাড়া চলতে পারে? এখানে দেশ উন্নতি হতে তো নির্বাচন লাগবে ভাই, দেশ তো উন্নতি থেমে আছে। আমি জামান ভাইয়ের একটা কথা বলি, মজা করে বলেন ভাইজান, প্লিজ। নির্বাচন নিয়ে সরকার যেই কথা বলবে, নির্বাচন কমিশন যেই কথা বলবে, জামান ভাই নিজেই বলে দিছে। মনে হচ্ছে যে জামান ভাই নিজে সরকারে আছে, উনি নির্বাচন কমিশনের অংশ। আমি সবসময় আশাবাদী, আমি আশাকে বিশ্বাস করি। এখানে কিন্তু একটা কথা আছে, আমি হোপফুল। হ্যাঁ, থ্যাংক ইউ, আশাবাদী থাকতে হয়। কিন্তু এখানে একটা কথা আছে, যদি নির্বাচনী পরিবেশ অন্যরকম হয়ে যায় জামান ভাই, তখন কি আপনাদের কথাগুলি এরকম থাকবে? আপনাকে দুটো কথা বলি ভাই, নির্বাচন আপনি যদি মাঠে না নামেন, আমরা তো ড্রিম করে কিছু করতে পারবো না, নির্বাচন যাবোই না, এটা হয়। নির্বাচন যেতেই হবে, এটা কোনো বিকল্প নাই। কি করে এটা আর সুন্দর হবে? আমরা নির্বাচন কমিশন তো বলেছি এবার আমরা ডাবল আর্মি রাখবো, ডাবল পুলিশ রাখবে, আর কি করবে?
দেশের বাইরে থেকে তারা আমি আপনাকে যা বলার বলছি, এরা জাকের পার্টি নির্বাচনের বিপক্ষে না, না, আমরা তো অলরেডি মাঠে আছি। আমরা জানি 4554টা ইউনিয়নের জনসভা ভাই, হচ্ছে। আপনি আমি একমত, দেশে একটা নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। এটা গণতন্ত্রকে আমরা পূর্ণ প্রতিষ্ঠার জন্য 18 বছর রাস্তা রাজনীতি সংগ্রাম করেছি, শুধু একটা সুন্দর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভোটের জন্য। হাজারো মা বোন তার সন্তান হারাইছে, হাজারো স্বামী তার স্বামীকে হারাইছে, হাজারো বোন, হাজারো মায়ের কোল খালি হয়েছে শুধু একটা নির্বাচনের জন্য। নির্দলীয় তত্ত্ব সরকার আমলে 18 বছর পার করেছি আমরা। আমাদের একটি দাবি ছিল বিএনপি পরিবারের, সেই নির্বাচনটা হতে দেন, যে ক্ষমতায় আসে আমরা তাকে সাধুবাদ জানাবো, আবারও 5 বছর তার জন্য আমরা কাজ করব, দেশ আগিয়ে যাবে। নির্বাচন ছাড়া কোনো জাতি চলতে পারে না, পৃথিবীর কোনো ইতিহাসে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন, মিয়ানমার যেদিন আন্দোলন করেছে, আমাদের চেয়ে আন্দোলন তার কম করছে, 30 দিন বলে দিয়েছে 3 মাসের মধ্যে অমুক দিন নির্বাচন ঘোষণা দিয়েছে, একদিন ঘোষণা দিয়েছে। লোভ লালসা নাই, কিন্তু আমাদের সরকাররা যারাই ক্ষমতায় বসে তারা 90 দিন এসে করতে পারতেন, কিন্তু তারা এটাকে নানাভাবে নানা আকারে নাম দিয়ে রূপ দিয়ে অনেক তাল বাহানা করেছেন। অনেকে অনেক বাণিজ্যও করেছেন, অনেকে নিজের পকেটও ভারী করেছেন। আমাদের সরকার প্রধানও সে এই সুযোগে অনেকগুলো কাজ করেছেন যেটা অনৈতিক। আমারই কথা বলা সাজে না দেয় না, আমি মন থেকে ব্যক্তিগত অভিমত। উনি নিজের নামে লাইসেন্স নেওয়া ওনার কোনো এখতিয়ার নাই, সরকারে বসে উনি একাধিক লাইসেন্স নিয়েছেন। ওনার কী দরকার ছিল ইউনিভার্সিটি লাইসেন্স নেওয়ার, কী দরকার ছিল ওয়াইলেট নামে একটা বিকাশের লাইসেন্স নেওয়া, ওনার কী দরকার ছিল আপনি স্যাটেলাইটের লাইসেন্স ওনার কোম্পানির নামে নেওয়া, ওনার কী দরকার ছিল ওনার মামলাগুলা 7 দিনে প্রত্যাহার করা, ওনার কী দরকার ছিল বাংলা ওনার 666 করোড় টাকা ট্যাক্স যেটা কোর্টে ধার্য করেছে, কোর্টের মাধ্যমে মাফ করতেন, উনি একদিনে উড্ডু করে নেওয়া। এগুলো বলতে গেলে তো আমরা আরও বিপদের দিকে চলে যাব। অর্থাৎ আমার পিছন থেকে না যেয়ে আপনারা কি মানে সরকারকে তুষ্ট রেখে খুশি করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন? আমরা আমাদের হাতে কারো হাতে কোনো সুযোগ নাই, জাতি ওনাকে বসিয়েছেন। আপনি চেয়ারের মালিক, আমি ইচ্ছা করলে আপনি চেয়ার নিয়ে কথা বলতে পারবো না, ওই চেয়ার নিয়ে আছেন, আপনি যেটাই আছেন আপনার কাছে আমার চাই সমাধান দিয়ে আপনি বিদায় নেন। নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসবে সে সুন্দর দেশ পরিচালনা করবে, তার কাছে জবাব দিয়ে থাকবে। একটা জবাব দিয়ে নাই তো ভাই, সে তো ভোটের অনির্বাচিত একজন সরকার, তার কাছে মানুষের কোনো কমিটমেন্ট নাই, জবাব দিতে নাই। তার কাছে একটাই কমিটমেন্ট, শুধু সে ওই জায়গায় বসে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। সে নির্বাচনটা দিয়ে চলে যাক, নির্বাচিত সরকার দেশকে ঢেলে সাজাবেন, সে ভালো করলে ক্ষমতায় অনেকদিন থাকবেন, খারাপ করলে তাকে আবার নেমে আবার ভোটের মাধ্যমে আরেকজন আসবে, সে দেশ চালাবে, এটাই মনে করি। এখানে আরেকটা প্রশ্ন, যে আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠন এবং তাদের নানা মিত্ররা আছে, তাদেরকে বাইরে রেখে নির্বাচন করলে অনেকে মনে করেন নির্বাচনটা এমনিতেই যারা এখন প্লেয়ার আছেন তাদের মধ্যে সংঘাতের বিষয় নিয়ে তো আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে তারাও এই সংঘর্ষে বা নির্বাচন বানজালের প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে পড়তে পারে, এটা একটা আশঙ্কা। প্রতিবেশী দেশের কথা অনেকেই বলেন যে তারা আমাদের দেশটাকে অস্থিতিশীল করে বা করবার চেষ্টা করছে, তাদের সঙ্গে কোনো সুসম্পর্ক বা এনগেজমেন্টের কোনো চেষ্টা কোনো সাইড থেকে দেখা যাচ্ছে না, সেটাও একটা বড় ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে পারে আগামী নির্বাচনকে সামনে রেখে। কি মনে হয় আপনার কাছে? দেখেন, নির্বাচনটা এমন হতে হবে এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচনের কারণে পরবর্তী যেন ভায়োলেন্স ছড়িয়ে না পড়ে, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং এর সাথে যারা জড়িত নীতি নির্ধারণী মহল, তাদেরকে এই বিষয়গুলি এনশিওর করতে হবে। আর মানে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুপাক্ষিক সম্পর্ক এখন কিন্তু ব্যাপক ডাইনামিজম এসেছে, ব্যাপক পরিবর্তন এসেছে এবং আসাটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে কোনো দেশ আপনার যেমন পার্মানেন্ট বন্ধু না, কোনো দেশ আপনার পার্মানেন্ট শত্রুও না। তো আপনার যিনি প্রতিবেশীকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, প্রতিবেশীকে বদলানো যাবে সেই সুযোগ আপনার কাছে নাই। যদি না থাকে, আমরা বাংলাদেশ রাষ্ট্র, আমাদের অর্থনৈতিক ভিত যাই থাকুক, আমাদের গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক শক্তির ঐক্যমতের যে জায়গাটা, মানে ঐক্যবদ্ধ শক্তি, সেটা যেই লেভেলেই থাকুক, দিন শেষে আমরা বাংলাদেশি। আমাদের বাংলাদেশ, আমাদের মানচিত্র, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা আমাদের কাছে সবার আগে।
সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা অক্ষুণ্ণ রেখে প্রতিবেশী দেশের সাথে আপনি আপনার দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ধারণ করবেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে সুনিশ্চিত করবেন এবং 18 কোটি মানুষের জন্য যা যা করণীয় আপনি তাই করবেন। এবং এই করার মধ্যে যদি আপনার আন্তরিকতা থাকে, জনসম্পৃক্ততা থাকে, আপনাকে কেউ সন্দেহ করবে না, আপনাকে সবাই সমর্থন করবে। কিন্তু এটার মধ্যে যদি ব্যত্যয় ঘটে, আপনি জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হন অথবা জনগণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে যদি আপনার সেই দূরদর্শিতা না থাকে, তাহলে কিন্তু পরিস্থিতিটা ভিন্ন হবে। কাজেই সৎ প্রতিবেশী সুলভ একটা অবস্থান বাংলাদেশে থাকতেই হবে এবং উইন উইন সিচুয়েশন, 50-50। আপনি কারো কাছে মাথা নত করতে পারেন না। আমাদের দেশের পরিস্থিতি যাই হোক, আমরা তথ্য প্রযুক্তিগত দিক থেকে, অর্থনৈতিকভাবে আমরা যেখানে থাকি। এটা তো গেল প্রতিবেশীর কথা। আওয়ামী লীগের প্রসঙ্গ, আমি আওয়ামী লীগের প্রসঙ্গ বলেছি। আমি যেটা বলবো, শুধু আওয়ামী লীগ কেন, আমি এই কথাটাই বলবো, আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে আপনি এমন নির্বাচন করেন যে নির্বাচনের পরে কোনো ধরনের প্রশ্ন না ওঠে, সেই জায়গাটা আপনি কাউকে দিবেন না। জামান, আমি বর্তমান সরকারকে একটি কথা বলতে চাই, যারা বিগত 3টি নির্বাচনে অনিয়ম অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল, যুক্ত ছিল, সরকার পর্যায়ে এবং দলীয় পর্যায়ে, তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে তাদেরকে সম্পৃক্ত করা জাতির জন্য ঠিক হবে না। তাদেরকে এখন থেকে সরকারের পর্যায়ে যারা আছেন তাদেরকে সরাতে হবে, তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে সরাতে হবে, যারা 3টে কলঙ্কিত নির্বাচন উপহার দিয়েছে জাতিকে। তো এটা আমার বর্তমান সরকারের কাছে অনুরোধ, তারা জানি তাদের সক্ষমতা দিয়ে তারা জাতিকে এই কাজটি করে দেখায়। কারণ আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা কিন্তু যদি আমরা ভুল করে তাদেরকে আবারও এন্ট্রি করার সুযোগ দেই, এই দায়ভার কিন্তু আমাদের সন্তানদের জাতির উপরে গড়াবে। এই দেশ কিন্তু আর এই সুযোগ বারবার পাবে না। বারবার কিন্তু এই 90 আসবে না, সরি 71 আসছে, 90 আসছে, তারপরে আসছে যে এখন মনে করেন 5ই আগস্ট, বারবার কিন্তু আসবে না, বারবার কিন্তু মানুষ রক্ত দিবে না। এই দোসরকে কিন্তু আমাদেরকে দূরে রাখতেই হবে, এই জাতিকে ঠিক রাখতে হলে। এই দোসর যদি এখন আমরা আবার ইনভলভ করে দিই, কারো কোনো দুর্বলতায়, কারো কোনো সুযোগে, কারো কোনো ছোটো ছোটো স্বার্থে আমাদের দলগুলো, তাহলে এটা জাতির জন্য কলঙ্ক হয়ে যাবে। আমি জাতির স্বার্থে আমাদের সকলকে এই দোসরদেরকে দূরে রাখতে হবে, দূরে রাখতে হবে নির্বাচন থেকে, দূরে রাখতে হবে জাতিগতভাবে দেশ গড়ার কাছ থেকে। এরা যেমনভাবে বাংলাদেশ থেকে অর্থ লুট করেছে, বাংলাদেশের নির্বাচন পদ্ধতি লুট করেছে, সামাজিক দায়বদ্ধতা লুট করেছে, তারা আমাদের দেশের আইন শৃঙ্খলাকে লুট করেছে, আইনের শাসনকে লুট করে গেছে, এই দেশটাকে পঙ্গু করে গেছে, দেশটাকে দুর্বল করে গেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শুধু তার স্বার্থে না, এটা আমাদের পার্শ্ববর্তী হোক, কারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কাজগুলো করেছে। আমাদের জাতিগতভাবে এক হতে হবে। আমরা যারা বর্তমানে দেশে আছি, রাজনীতিতে সম্পৃক্ত আছি, ছোট ছোট আকার নিয়ে, ছোট ছোট ঘটনা নিয়ে আমরা যদি আজকে এই আবারও সেই কাদা সেরাসেরা করি, তাহলে আমাদের কলঙ্ক ছাড়া, জাতির দুর্ভাগ্য ছাড়া কিছু হবে না। আমি সকলের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, সকল দলগুলোকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সুন্দর একটি নির্বাচন করেন, যার যার অবস্থান থেকে তারা সিট পাবেন, তারা ক্ষমতা গড়েন, ক্ষমতায় আসেন, দেশ গড়েন, দেশের উপকার হোক। কিন্তু একটি দাবি শুধু, আপনারা এই ফ্যাসিস্ট সরকারকে অনুপ্রবেশের সুযোগ দিয়েন না, তাহলে জাতির এটা কলঙ্ক হয়ে যাবে। ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা কেউ যদি কাজটি করে থাকি, এই জাতির কপালে দুর্ভাগ্য ছাড়া কিছু হবে না। এটা আমার কথা আপনাদের সকলের কাছে। জাতীয় রাজনীতি সুন্দর হবে, তরুণদের জন্য অধিকতর অংশগ্রহণমূলক হবে, যেটা একেবারেই এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। সেটি হচ্ছে যারা আগামীতে, এখন যারা জাতীয় নেতৃত্ব আছেন তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমাদের আছে, তার পরবর্তীতে কারা, আজকের যারা তরুণ তারপরে তো তারা হাল ধরবেন, সেই তরুণদের আমাদের জাতীয় রাজনীতির প্রতি যথেষ্ট অশ্রদ্ধা, অনীহা এবং অপছন্দ আছে।
এখন রাজনৈতিক দলগুলিকে ঠিক করতে হবে, যদি তা, আমি আবার বলছি, আমি শ্রদ্ধা রেখেই বলছি যে পরবর্তী প্রজন্ম, পরবর্তী নেতৃত্ব তৈরি করে রেখে যেতে হবে এবং তাদের পার্টিসিপেশন, তাদের অংশগ্রহণ প্রত্যেকটা দলের মধ্যে, শুধু জাকের পার্টি না, প্রত্যেকটা দলের মধ্যেই অধিকতরভাবে নিশ্চিত করতে হবে। আমাদের তরুণ প্রজন্ম যারা পরবর্তীতে দেশের হাল ধরবেন, তারা যদি রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ থাকেন, রাজনীতিকে অপছন্দ করেন, এই রাজনীতিতে আর কী হবে? এই যে অসারতা, এটা স্পষ্ট হয়ে গেছে। কাজে রাজনৈতিক দলগুলিকে তাদের ট্রেন্ড চেঞ্জ করতে হবে, তাদের রাজনৈতিক ভিশন আগে ঠিক করতে হবে। সেটা জনগণের জন্য হতে হবে, সেটা তরুণদের জন্য হতে হবে। জনগণ এটা বুঝতে পারবে যে রাজনৈতিক দল আমার জন্য যে কর্মসূচি দিয়েছে এটা আমার জন্য, তারা আমার জন্য আন্তরিক, বুঝতে পারবে, তার ডাকে সাড়া দিবে। আর যদি রাজনৈতিক দলগুলি বুঝাতে ব্যর্থ হয় রাজনীতি কোথায় যেয়ে দাঁড়াবে, সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আর রাজনীতি নামের যে খেলা, রাজনীতি নামের যে ছলনা, রাজনীতি নামের যে প্রতারণা, এটা বন্ধ করতে হবে। আল্লাহর ওয়াস্তে এটা বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলিকে আল্লাহর ওয়াস্তে বন্ধ করতে হবে। সত্যিকারের গতিশীল রাজনীতি, সত্যিকার, যদি দেশকে সবাই ভালোই বাসে তাহলে সত্যিকারের রাজনীতিটা আনতে হবে, রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে। আল্লাহর ওয়াস্তে ভোট কেনা বেচার রাজনীতি বন্ধ করেন। তরুণদেরকে অধিক হারে রাজনৈতিক দলগুলিকে আপনারা অন্তর্ভুক্ত করেন। আপনারা সেই আদর্শ নিয়ে যান। দলের যিনি প্রধান হবেন তিনি হবেন প্রধান কেন্দ্রবিন্দু জনগণকে আকর্ষণ করার। তার মাথা থেকে পা পর্যন্ত 18 কোটি মানুষের চিন্তা চেতনার যে মণ্ডিত, সেই বৈশিষ্ট্য মণ্ডিত থাকতে হবে। জনগণ তাকে দেখে বুঝতে পারবে, তরুণ সমাজ তাকে দেখে বুঝতে পারবে, এই আমার নেতা, আছি আমি আপনার সাথে, এত টাকা খরচ করার দরকার নাই, তো পেশি শক্তির দরকার নাই, তারাই আপনার জন্য দাঁড়িয়ে যাবে, আছি আপনার সাথে। হ্যাঁ, আমি এই রাজনীতি চাই। তরুণদেরকে বেশি বেশি করে আনেন, দেশকে বাঁচাতে হবে। আমাদের যারা নেতৃত্বের পর্যায়ে আছেন অনেকেরই বয়স হয়ে গেছে, আমি শ্রদ্ধা রেখেই বলছি, কিন্তু আমাদের আগামীর বাংলাদেশ আমরা কিভাবে এগিয়ে যাব, আমাদের প্রতিবেশীদের সাথে চ্যালেঞ্জ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা সুসংহত রেখে, এই যে এত বড় একটা জনসংখ্যা, তাদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, অর্থনীতিকে গতিশীল করা, এবং আমাদের নিয়ে কি কেউ ষড়যন্ত্র করে না? যদি বলি যে ষড়যন্ত্র করে না, তাহলে তো অবাস্তব হবে। বাংলাদেশ একটা, আমি এখানে সাম্প্রদায়িক উক্তি করছি না, যেটা বাস্তব, বাংলাদেশ সুন্নি মুসলমানদের দেশ। এই দেশের সবচেয়ে বড় অংশ হচ্ছে মুসলমান। আমাদের নিয়ে কেউ ষড়যন্ত্র করবে না এরকম যদি নিশ্চিত হয়ে বসে থাকি, সেটা কি সঠিক হবে? আপনি যখন সমাজে বসবাস করেন, আপনি যখন টিভি মিডিয়ায় কাজ করেন, আপনার শত্রু আছে, শত্রু নাই কার? তাহলে সামগ্রিকভাবে রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে আমাদেরও শত্রু আছে। সেই শত্রুর মোকাবেলা করে যার যার সাথে বন্ধুত্ব করা দরকার এবং সামগ্রিক পরিকল্পনা করা দরকার। সেইভাবে জাতীয় রাজনীতিকে সাজাতে হবে, তরুণদেরকে অধিকারে নিয়ে আসতে হবে। তারা যথেষ্ট মেধাবী, তথ্য প্রযুক্তিতে তারা উন্নত, এবং কোন দেশের সাথে কেমন সম্পর্ক হতে হবে তারা খুব ভালো বোঝে। কেন তাদেরকে আনবে না রাজনৈতিক দলগুলি? তাদেরকে আনেন, জাতীয় রাজনীতিকে চেঞ্জ করে দেন, আদর্শ চেঞ্জ করে দেন, ট্রেন্ড চেঞ্জ করে দেন, এমনভাবে সুসজ্জিত করেন জাতীয় রাজনীতি যে প্রত্যেকটা ভালো মানুষ, প্রত্যেকটা মেধাবী ছেলে তারা যেন চিন্তা করে যে রাজনীতি ফার্স্ট। যদি আমি দেশকে ভালোবাসি, আমাকে রাজনীতি সচেতন হতে হবে, আমাকে রাজনীতি করতে হবে। রাজনীতি এখন হয়ে গেছে চোর, বাটপার, ভণ্ড, প্রতারক। আমি ঢালাও করে বলছি না, এই মানুষের মধ্যে এরকম একটা ধারণা হয়ে গেছে। আল্লাহর রাস্তায় এটা স্টপ করেন। জি, মিস্টার কামাল জামান মোল্লা। তরুণ নিয়ে আমি দুটা কথা বলি, ভাইজান, তরুণদের কথা বলি। তরুণ বাংলাদেশের ইতিহাসে 52 ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, 71-এর স্বাধীনতা তরুণরা জীবন দিয়েছে, 90-এর তরুণরা রক্ত দিয়েছে, রক্ত যখন পরিচয় হয়েছে 24-এর জুলাইও রক্ত দিয়েছে। বাট এবারের জুলাইয়ের তরুণদের মধ্যে কিছু ব্যতিক্রমী তরুণ বেরিয়ে গেছে, যারা তরুণদের কলঙ্ক। বিগত দিনের তরুণরা কিন্তু স্বার্থলোভী ছিল না। বর্তমানে তরুণদের মধ্যে কিছু সংখ্যক তরুণ এই তরুণদের কলঙ্কে রূপ নিয়েছে। তাই মনে করি তরুণদের দেশের স্বার্থেই থাকা উচিত, তারা দেশের ভালো রক্ত দেওয়া উচিত, তারা স্বার্থলোভী হওয়া উচিত না, স্বার্থলোভী হয়ে তরুণদের কলঙ্ক করা উচিত না। আর আরেকটি কথা বলি, নির্বাচন হলে এই যে ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশ একটা নির্বাচনী সরকার ছাড়া কার সাথে সম্পর্ক করবে? যখন একটি নির্বাচন হবে, সরকারের সাথে সম্পর্ক করবে,
তারা 5টি বছর তার সাথে কিভাবে চলাবে, একটা দুই দেশের একটা অভ্যন্তরীণ একটা চুক্তি হবে, আলোচনা হবে। বর্তমান সরকার হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার, তারা সুযোগ পাচ্ছে, এই সুযোগ তারা নিচ্ছে। যেদিনে নির্বাচন হবে এই ধরনের প্রচেষ্টাগুলো বন্ধ হয়ে যাবে, এই ধরনের অপপ্রচার, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করা, তখন তারা বন্ধ করতে বাধ্য হবে এবং তারা ভয় পাবে। আমি মনে করি যত তাড়াতাড়ি একটি নির্বাচন হয়ে যায় এই সমস্ত বিদেশি চক্রান্ত থেকে বাংলাদেশ মুক্ত হবে। আর কিছু যোগ করবেন আপনি? একটু যোগ করতে চাই, প্লিজ ছোট্ট করে। সেটা হলো ছোট্ট করে আমি এক লাইনে বলে দিই। 54 বছরে যেটা হচ্ছে জাতীয় বাজেট প্রণয়নে, এটা একেবারে একটা বৈষম্য। এই বৈষম্য রেখে আপনি অর্থনীতিকে নিয়ে আগাতে পারবেন না। রাজধানী ঢাকায় বাজেট বরাদ্দ হবে একরকম, আর মফস্বলের একটা জেলায় বাজেট হবে আরেক রকম। নো, এইবার পদক্ষেপ নিতে হবে, জেলা ভিত্তিক, মহানগর ভিত্তিক বাজেট প্রণয়ন করতে হবে, এবং তখনই প্রতিটা নাগরিকের কাছে বাজেটের ফলাফল যেতে বাধ্য হবে, সেই পথ তৈরি হবে। জাকের পার্টি চায় যে জেলা ভিত্তিক বাজেট প্রণয়ন হোক। জি, মিস্টার কামাল জামান মোল্লা, আর কিছু শেষ কথা? লাস্ট একটি কথা, জাতির কাছে ফেব্রুয়ারি মাসে আল্লাহর রহমতে একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন বর্তমান সরকার। আমরা যারাই রাজনীতি করি, রাজস্ব সম্পৃক্ত আছি, সকলে সরকারকে সহযোগিতা করে একটা সুন্দর নির্বাচন জাতিকে দিতে পারে, যেই নির্বাচন হবে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের আকাঙ্ক্ষা। আমরা জানি নিজেরা নিজেদের স্বার্থের জন্যে এই নির্বাচনকে প্রতিহত না করি, নির্বাচনকে বাধাগ্রস্ত না করি, কারো কথায় জানি দেশের কোনো ক্ষতি না করি। নির্বাচন হয়ে গেলে দেশ ও জাতি বাঁচবে, এটাই আমার শেষ কথা সকলের কাছে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামীম হায়দার এবং মিস্টার কামাল জামান মোল্লা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। 3টে বিষয় এখানে প্রণিধানযোগ্য। একটা হচ্ছে যে নির্বাচন নিয়ে শঙ্কা ঘনীভূত হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনটা হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি, যত দ্রুত হয় তত ভালো, কিন্তু অবশ্যই একটা যেন তেন প্রকারের বা বিতর্কিত কোনো নির্বাচন না হয়। আর সেই জন্যে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকেও সজাগ, সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।